আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা হিসাব বিজ্ঞানের খতিয়ান সম্পর্কে আমাদের একটু ঝামেলা হয়, আমাদের খতিয়ান করতে যেয়ে আমরা গোলায় ফেলি। আজকের এই ক্লাসটায় আমরা খতিয়ান সম্পর্কে, আমাদের খতিয়ান করার যে একেবারে স্বাভাবিক সবচেয়ে সহজ যে প্রক্রিয়া যেটা আছে বোঝানোর, আমরা সেই প্রক্রিয়ায় আজকের এই ক্লাসে খতিয়ান শিখবো। একটা ক্লাসে ইনশাআল্লাহ খতিয়ান শেষ হয়ে যাবে। খেয়াল করে খতিয়ান, খতিয়ানকে বলা হয় কি? হিসাবের হিসাবের পাকা বই। হিসাবের পাকা বইকে কি বলে? হিসাবের পাকা বইকে খতিয়ান বলে। এখানে কি করতে হয়? এই খতিয়ানের কাজ হলে গিয়ে প্রত্যেকটা প্রত্যেকটা আলাদা হিসাবের জন্য, ঠিক আছে, আলাদা যে হিসাবগুলো হবে তার জন্য কি করে একটি করে হিসাব প্রস্তুত করা। ঠিক আছে, আলাদা করে প্রত্যেকটা বিষয়ের জন্য এক একটা করে আলাদা হিসাব করে করতে হবে। ধরো আমরা যে কয়টা এন্ট্রি আমাদের সামনে আসবে, অর্থাৎ আমরা যখন জাবেদা করব, জাবেদায় যে কয়টা আলাদা আলাদা এন্ট্রি আসবে, হিসাব আসবে। ধরো আলাদা, আমি যখন জাবেদা করলাম, ঠিক আছে, জাবেদা গুলো তোমাকে প্রথমে বলি। ধরো কি আছে? মূলধন বিনিয়োগ। কি আছে? মূলধন মূলধন বিনিয়োগ কত টাকা? 50,000। মূলধন বিনিয়োগ 50,000 টাকা গেল। এটা ধরো কি? ধরো জানুয়ারি মাসের 1 তারিখ। ঠিক আছে, জানুয়ারির 3 তারিখ কি হলো? পণ্য ক্রয়। 20,000 টাকা। 5 তারিখে ধরো কি আছে? পণ্য বিক্রয়। 30,000 টাকা। এবার ধরো 7 তারিখে ধরো আছে কি? পরিবহন খরচ আছে কত টাকা? ধরো 2,000 টাকা। তারপরে তোমার ধরো 10 তারিখে একটা ধরলাম কি আমি, ধরো বিজ্ঞাপন বিজ্ঞাপন খরচ কয় টাকা? ধরো 5,000 টাকা। বিজ্ঞাপন খরচ কত টাকা? 5,000 টাকা। ঠিক আছে, এরপরে তোমার 15 তারিখ ধরো বেতন খরচ কত টাকা? 20,000 টাকা। আবার তোমার 20 তারিখে আছে কি? বাকিতে পণ্য বিক্রয়। 10,000 টাকা। ঠিক আছে, এরপরে আসো 25 তারিখে বাকিতে পণ্য ক্রয় 15,000 টাকা। 30 তারিখে আছে ধরো ভাড়া প্রদান। এটা এখানে লিখি, ধরো যে ভাড়া প্রদান 5,000 টাকা। পঁচিশ 25 তারিখে। আর ধরো 30 তারিখে কি আছে? বাকিতে কৃত পণ্যের মূল্য পরিশোধ। এই ধরে আমাদের একটা হিসাব দেওয়া আছে, বলছে কি এখান থেকে আমাদের খতিয়ান করতে হবে। আমি তোমাকে এই সবগুলো এন্ট্রি থেকে কিভাবে খতিয়ান করতে হয় আজকে ক্লাসে সেটাই শেখাবো। তো দেখো, খতিয়ান করার জন্য আমাকে প্রথম কি করতে হবে? জাবেদাগুলো করতে হবে। আমরা যখন জাবেদা ঠিক মতো করতে পারবো, আমাদের খতিয়ানের প্রবলেম হবে না। তো খেয়াল করো, আমি চাইলে এখানে কি জাবেদা না, আমি যদি জাবেদা খাতায় না করেই খতিয়ান করতে পারি, যেহেতু এটা প্র্যাকটিস ক্লাস, তাই আমি জাবেদা করেই তোমাদের খতিয়ান করে দেখাবো। তো খুব মনোযোগ দিয়ে দেখো। আমি আমার যে মৌলিক যে ক্লাসটা ছিল জাবেদার জন্য, তোমরা সেই ক্লাসটা দেখবা। দেখলে তোমাদের জাবেদা করার যে স্বাভাবিক যে নিয়ম প্রক্রিয়া, তুমি ওইভাবে যদি করো বুঝে বুঝে, তোমার জাবেদায় ভুল হওয়ার কোনো সুযোগ আর থাকবে না। তাহলে আমি তোমাকে শুধুমাত্র জাবেদাগুলো করে দেখাই। দেখো, মূলধন বিনিয়োগের জাবেদা কি হবে বলো তো ভাইয়া? কি আছে? নগদান হিসাব আর কি হিসাব? আর একটা হলো গিয়া মূলধন হিসাব। এটা কেন হলো তুমি আমার জাবেদার ক্লাস দেখলে সব বুঝতে পারবা। ঠিক আছে, পণ্য ক্রয়, তাহলে জাবেদা কি হবে? ক্রয় হিসাব। আর কি? নগদান হিসাব। ক্রয় হিসাব আর কি? নগদান হিসাব। কেন তুমি বুঝতে পারো? পণ্য বিক্রয় তাহলে নগদে, তাহলে নগদান হিসাব। আর বিক্রয় হিসাব। এরপর যদি আছে কি? পরিবহন খরচ, তাহলে পরিবহন খরচ হিসাব। পরিবহন
খরচ হিসাব, আর একটা হলো গিয়ে নগদান হিসাব। এরপরে আছে বিজ্ঞাপন খরচ, তাই না? তাহলে বিজ্ঞাপন হিসাব আর নগদান হিসাব। তোমরা এই পর্যন্ত উঠাইছো? আমি একটু মুছে দেখি, জায়গা নাই যেহেতু আমি একটু মুছে দিচ্ছি, তোমরা এই পর্যন্ত উঠাও। আমি এই পর্যন্ত জাবেদা করেছি, তাই এই পর্যন্ত জাবেদা মুছে দিলাম, ঠিক আছে? এরপরে আছে কি বেতন, বেতন খরচ, তাই না? জাবেদা তাহলে কি হবে? বেতন হিসাব আর নগদান হিসাব। কয় টাকা? 20,000 টাকা। ঠিক আছে, এরপরে আছে কি বাকিতে পণ্য বিক্রয়। বাকিতে পণ্য বিক্রয় জাবেদা কি হবে? প্রাপ্য হিসাব আর বিক্রয় হিসাব। দেখো এই জাবেদার পুরো ক্লাসটা আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। তোমরা আমার জাবেদার ক্লাসটা দেখো, জাবেদার ক্লাসটা দেখলে তোমাদের এই জাবেদাটা কিভাবে আমি করলাম তোমরা বুঝতে পারবে। আমি যেহেতু আজকে খতিয়ান করাবো, এর জন্য জাবেদা নিয়ে বেশি কথা আর বলতেছি না। এরপরে কি আছে? বাকিতে পণ্য ক্রয়। বাকিতে পণ্য ক্রয় করলে জাবেদা হয় ক্রয় হিসাব, আরেকটা কি প্রদেয় হিসাব। ঠিক আছে, প্রদেয় হিসাব। এর পরের জন্য জাবেদা কি আছে? ভাড়া প্রদান। তাহলে এখানে হবে ভাড়া হিসাব আর নগদান হিসাব। ভাড়া হিসাব আর কি নগদান হিসাব। আর একটা আছে কি বাকিতে কৃত পণ্যের মূল্য পরিশোধ। বাকিতে কৃত পণ্যের মূল্য পরিশোধ। তো দেখো আমি মুছে দিচ্ছি, তুমি উঠাই নেবা খাতায়। কি আছে? বাকিতে কৃত পণ্যের মূল্য পরিশোধের জাবেদা কি হবে? এর জাবেদা হবে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব এবং নগদান হিসাব। ঠিক আছে, কয় টাকার পণ্য কিনছিল? 15,000 টাকার পণ্য। ঠিক আছে, এই গেল আমার জাবেদা। এখন ভাইয়া এই জাবেদার খতিয়ান করতে হবে, আমাকে বলছে কি খতিয়ান করতে হবে। তাহলে আমি খতিয়ান কি বলছি? খতিয়ান করার বিষয় লেগে এই তুমি প্রত্যেকটা আলাদা আলাদা এন্ট্রির জন্য এক একটা করে হিসাবের শ্রেণী আলাদা আলাদা হিসাব করবা। অর্থাৎ তোমাকে দেখতে হবে তোমাদের এই যে জাবেদাটা করলাম, জাবেদা করার পরে আমাদের যে কয়টা হিসাবে এখানে শ্রেণী আসছে, প্রত্যেকটা আলাদা আলাদা হিসাবের শ্রেণীর জন্য আমাকে একটা করে পাকা ঘর করতে হবে। অর্থাৎ আমাকে এখানে খতিয়ানে দেখাইতে হবে যে একটা নির্দিষ্ট মেয়াদ শেষে আমার প্রত্যেকটা আলাদা আলাদা হিসাবের অবস্থা কি। অর্থাৎ আমার এই বছর শেষে বা এই মাস শেষে আমার কয় কয় টাকার পণ্য বিক্রি করছি, কয় টাকার পণ্য ক্রয় করছি, আমি বেতনের খাতে কয় টাকা খরচ করছি, বিজ্ঞাপন খাতে কয় টাকা খরচ করছি, আমার কাছে কি কয় টাকা পাবে, আমি কার কাছে কয় টাকা পাবো, ব্যবসায় মূলধন কি পরিমাণ রয়েছে, উত্তোলন কি পরিমাণ রয়েছে। অর্থাৎ আমি যখন খতিয়ানের দিকে তাকাবো আমার ব্যবসার পুরোপুরি অবস্থা আমি বুঝে ফেলবো। খতিয়ানের দিকে তাকাইলে আমার ব্যবসার সার্বিক অবস্থা আমি বুঝতে পারবো। এর জন্য খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই। এখানে কি করতে হবে? প্রত্যেকটা আলাদা আলাদা হিসাবের জন্য একটা করে খতিয়ানের ঘর করতে হবে। তো দেখো এখানে কয়টা আলাদা আলাদা ঘর হলো। প্রথমেই দেখি, প্রথমে কি আসছে? মূলধন হিসাব। প্রথমে কি আসছে? মূলধন। তাহলে একটা পাইলাম কি? একটা মূলধন হিসাব করতে হবে। কি করতে হবে? একটা মূলধন হিসাব করতে হবে। এবার দেখো নগদান হিসাব, নগ ও দান। এবার কি আছে? নগদান হিসাব, নগদানের জন্য একটা করতে হবে। ঠিক আছে, এরপর আছে কি ক্রয়। এরপরে কি আছে? ক্রয়ের জন্য একটা করতে হবে। ঠিক আছে, এরপরে বিক্রয়ের জন্য একটা করতে হবে। কি করতে হবে? বিক্রয়ের জন্য একটা করতে হবে। এরপরে পরিবহনের জন্য একটা করতে হবে। পরিবহনের জন্য একটা করতে হবে। তারপরে বিজ্ঞাপনের জন্য একটা করতে হবে। দেখো আমি কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা এই হিসাবের জন্য একটা করে হিসাবের শ্রেণী করতেছি। ঠিক আছে, এরপরে বেতনের জন্য একটা করতে হবে, বেতন। তারপরে প্রাপ্য হিসাবের জন্য একটা করতে হবে, প্রাপ্য হিসাবের জন্য একটা করতে হবে। তারপরে তোমার প্রদেয় হিসাবের জন্য একটা করতে হবে। কি করতে হবে বলতো? প্রদেয় হিসাব। প্রদেয় হিসাবের জন্য একটা করে খতিয়ানের ঘর করতে হবে। তা দেখো এখানে সব চলে আসছে, তাই না? মূলধন চলে আসছে, নগদ চলে আসছে, ক্রয় বিক্রয়, পরিবহন, বিজ্ঞাপন। ঠিক আছে, ভাড়া, পরিবহন, বিজ্ঞাপন, ভাড়া। ভাড়ার জন্য একটা ঘর করতে হবে, ভাড়া। তারপরে তোমার বাকিতে পণ্য ক্রয় করার ফলে কি হয়েছে? প্রদেয় হিসাব হয়েছিল। বাকিতে পণ্য বিক্রয় করার ফলে কি হয়েছিল? তোমার প্রাপ্য হিসাব হয়েছিল। তাহলে আমি কি করতে হবে? আমাকে মোট কয়টা খতিয়ান করতে হবে? এখানে এই জাবেদাটা আমি করলাম, এই জাবেদার জন্য মূলত আমাকে কি করতে হবে? আমাকে এই কয়টা খতিয়ান হইলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। আমাকে টোটাল 10টা খতিয়ানের ঘর করতে হবে। আমি 10টা খতিয়ান করার মাধ্যমে আমি কি করতে পারবো?
এই যে জাবেদাটা রয়েছে, জাবেদাটা আমি এই জাবেদা থেকে বা এই হিসাবের শ্রেণী থেকে আমি খতিয়ান করতে হবে। কয়টা খতিয়ান করবো বলো তো ভাই? 10টা। আমি আবার বলি, খতিয়ানটা কি? খতিয়ান হলো ওই জিনিস যে তোমাকে হিসাবের পাকা বই তোমাকে একটা নির্দিষ্ট মেয়াদ শেষে, নির্দিষ্ট একটা মেয়াদ শেষে তোমাকে জানাতে হবে ব্যবসার প্রতিষ্ঠানের মালিক যে রয়েছে তা সে যেন দেখলেই বুঝতে পারে যে ব্যবসার কি অবস্থা। অর্থাৎ সে যেন হিসাবের খতিয়ানের দিকে তাকাইলে দেখতে পারে যে তার একটা নির্দিষ্ট মেয়াদ শেষে তার প্রতিষ্ঠানের কাছে কে কয় টাকা পাবে, তার প্রতিষ্ঠান কার কাছে কত টাকা পাবে, কয় টাকা বেতন খাতে খরচ হয়েছে, কয় টাকা বিজ্ঞাপন খাতে খরচ হয়েছে, কয় টাকার পণ্য বিক্রয় করছে টোটাল, কয় টাকার পণ্য ক্রয় করছে। অর্থাৎ খতিয়ানের দিকে তাকাইলে সে ব্যবসার সার্বিক পরিস্থিতি, সার্বিক পরিবেশ বুঝতে পারবে। আশা করি বুঝতে পারছো তোমরা। এবার আসো আমরা খতিয়ানটা করব। খতিয়ান করার জন্য দেখো আমি তোমাদেরকে কি বলি, আমাদের এই পদীয় হিসাবটা আমি একটু নিচে লিখি, ঠিক আছে? পদীয় হিসাব আর কি নগদান হিসাব, ঠিক আছে? আমি উপরটা একটু মুছে দিই যেহেতু আমাদের জায়গা একটু কমতি রয়েছে। খতিয়ানটা কিভাবে করতে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ। খতিয়ানটা কিভাবে করতে হয়, ধরো আমি যদি এই ক্লাসে তোমাদের সব কয়টার খতিয়ান করতে যাই তাহলে একটা বড় ক্লাস করতে হবে এখানে। আমি সেই বড় ক্লাসটা অবশ্যই বড় করে সবগুলো দিয়ে করাই দিব। আমি প্রথমে তোমাকে 2-3টা থেকে করে দেখা কিভাবে করতে হয়, ঠিক আছে? চলমান জেড ছকটা প্রথমে কি হয়, প্রথমে তারিখ, তারপরে বিবরণ, তারপরে জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এরপরে লিখতে হয় ব্যালেন্স, তারপরে লিখতে হয় ডেবিট ক্রেডিট, ঠিক আছে? ডেবিট ক্রেডিট, ঠিক আছে? এখানে লিখবা টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। জায়গা ছোটের জন্য ছোট খুব কম দেখাচ্ছে, খেয়াল করো। ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এবার লেখা ব্যালেন্স, ডেবিট এবং ক্রেডিট। তো দেখো মূলত তোমাদেরকে আমি সিস্টেমটা শেখাতে চাচ্ছি যেখানে মূলত কিভাবে করতে হয়। তো দেখো আমি করতেছি কি ক্রয় হিসাব। মনে রাখবা তুমি যখন কারো খতিয়ান করতেছো, তুমি যার হিসাব করতেছো জাবেদায় দেখবা যে ও কোন অবস্থায় আছে, ডেবিটে আছে না ক্রেডিটে আছে। খেয়াল করো আমরা করতেছি কি হিসাব? ক্রয় হিসাব করতেছি। কি হিসাব? ক্রয় হিসাব। তা প্রথমটার দিক খেয়াল করো, ক্রয় আছে কোথায়? এইটাই। তাহলে ক্রয় ডেবিটে আছে না ক্রেডিটে আছে? দেখো ডেবিটে আছে না। তাহলে মনে রাখবা আমি যখন যার খতিয়ান করব দেখব যে জাবেদায় ওর অবস্থান কোথায়। জাবেদায় ওর অবস্থান যেখানে টাকা লাগবে সেইখানে। তার অবস্থান কোথায়? ডেবিটে না? তাহলে টাকা রাখবো কোথায়? ডেবিটে। টাকা রাখবো কোথায়? ডেবিটে, ঠিক আছে? এবং বিবরণের ঘরে লিখবো তার বিপরীত নাম। বিপরীত নাম কি বলতো এখানে? প্রদেয় হিসাব। কি হিসাব? প্রদেয় হিসাব। তো খেয়াল কর তাহলে বিপরীত নাম কি লিখবো আমি এখানে? প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব, বুঝতে পারছো? এবার দেখো আবার ক্রয় যা করতেছি, কার ক্রয় হিসাব করতেছি, তাই না? দেখবো ক্রয়ের অবস্থান কোথায় যাবে যায়? ডেবিটে। টাকা লাগবে কোথায়? টাকা লাগবে কোথায়? মূলত ডেবিটে, ঠিক আছে? বিপরীত নাম কি? নগদ হিসাব। বিপরীত নাম কি? বিপরীত নাম নগদান হিসাব, ঠিক আছে? লিখলাম টাকাটা। এবার ব্যালেন্স করার নিয়মটা খেয়াল করো। দেখো আর কিন্তু নাই, ক্রয় আর নাই, আছে ক্রয় আর নাই। এবার তুমি খেয়াল করো যে এখন ব্যালেন্সটা কেমনে করবা। চলমান যে সাথে ব্যালেন্স করার নিয়ম হলো গিয়ে প্রথমে যে টাকাটা রয়েছে এই টাকাটা যে ঘরে রয়েছে ব্যালেন্সে ঠিক সেই ঘরে বসাবা। দেখো প্রথমে টাকা রয়েছে কোথায়? ডেবিট ঘরে রয়েছে, তাই না? টাকাটা বসাবো কোথায়? আমি টাকাটা বসাবো ডেবিট ঘরে। এরপরে দেখবো পরের টাকাটা কোথায় আছে। পরের টাকাটা যদি কি থাকে, দেখো এবার খেয়াল মিলে তুলনা করবা যে প্রথম টাকাটা ডেবিটে আছে, পরের টাকাটাও কি আছে? ডেবিটে আছে। যদি প্রথম ব্যালেন্সের টাকার সাথে এর পরের যে লেনদেনগুলো রয়েছে এগুলো যদি সেম ঘরে হয় তাহলে তুমি যোগ করে করে বসাবা। আর যখন দেখবা বিপরীত ঘরে তখন তুমি বিয়োগ করে করে বসাবা। তো দেখো এইটা ডেবিট আর পরেরটাও ডেবিট, তাহলে একই রকম হলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এইটা 15, এটা হচ্ছে 20, তাহলে কত যোগ করলে কত হয়? 35,000 টাকা। কথা বুঝতে পারছো? তাহলে ব্যালেন্স করার নিয়মটা কি? ব্যালেন্স করার নিয়ম হলো গিয়ে তুই প্রথমে দেখবা যে যার হিসাব করতেছ প্রথম যে লেনদেনটা থাকবে এটা যে আনে যেখানে আছে তুই ব্যালেন্সে ওইখানে টাকাটা ওইখানে বসাই দেবা। বসাই দেওয়ার পরে পরে তো যখন নামাবা দেখবা যে ব্যালেন্সের সাথে এর পরের লেনদেনগুলোর সম্পর্কটা কি, একই ঘরে আছে না বিপরীত ঘরে আছে। যদি একই ঘরে থাকে যোগ করে করে নামাবা, যদি বিপরীত থাকে তাহলে বিয়োগ করে করে নামাবা। বুঝতে পারছো কথা আমার? দেখো প্রথমে ছিল 15,000 টাকা, পরে আবার 20,000 টাকা পণ্য ক্রয় করছিল, এটাও ডেবিট, ব্যালেন্সের ঘরেও ডেবিট। এই কারণে কি হয়েছে আমি যোগ করে নামাইছি 35,000 টাকা। বিষয়টা বুঝতে পারছো ভাই? আচ্ছা, তাহলে ক্রয় হিসাব ক্লিয়ার। এবার আসো আমি তোমাদেরকে একটু পাওনাদার হিসাবটা করে দেখাই, প্রদেয় হিসাবটা। প্রদেয় হিসাবটা একটু করে দেখাই, প্রদেয় হিসাব, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবা। প্রদেয় হিসাব, ঠিক আছে? দেখো আমি কি বলছি একটু আগে যে আমি খেয়াল করব যে যে আমি যার হিসাব করতেছি যাবে তার অবস্থান কোথায়।
কার হিসাব করতেছি? প্রদেয় হিসাব। তো দেখো তো প্রদেয় হিসাবের অবস্থান কোথায়? এখানে ক্রেডিটে। তা টাকা লাগবে কোথায় বলো তো? ক্রেডিটে। বিবরণের ঘরে কোন নাম? বিবরণ ঘরে হলো কি বিপরীত নাম। বিপরীত নাম কি? ক্রয় হিসাব। ঠিক আছে? তাহলে ব্যালেন্স করবো কি? আমি বলছি প্রথম ঘরে যে টাকাটা আছে যার হিসাব করতেছি, প্রথম ঘরের টাকাটা যেখানে আছে ব্যালেন্সটা ঠিক সেই একই ঘরে বসায়া দেব। বুঝতে পারছো? এইবার দেখো প্রতি হিসাব কোথায় আছে আবার? এই এটা প্রতি হিসাব আছে এইখানে। প্রতি হিসাব কি এবার ডেবিটে না ক্রেডিটে? দেখো তো প্রতি হিসাব কি ডেবিটে না ক্রেডিট? ডেবিটে। টাকা বসাবো কোথায়? ডেবিটে। বিপরীত নাম কি? নগদান হিসাব। বিপরীত নাম কি? নগদান হিসাব। বুঝতে পারছো? এইবার খেয়াল করো, প্রথম ঘরে টাকা আছে কোথায়? ক্রেডিটে। এরপরে নিচেটা আছে টাকা ডেবিটে। তাই বলছিলাম যদি একই রকম হয় ব্যালেন্সের সাথে পরবর্তী লেনদেনগুলো, আমি কি বলছিলাম তাহলে দেখো ব্যালেন্সের সাথে যদি পরবর্তী লেনদেনগুলো কি হয়, একই রকম হয়, একই ঘরে হয়, আমি যোগ করে নামাবো। যদি ভিন্ন হয় আমি বিয়োগ করে নামাবো। তো দেখো প্রথমটা আছে কোথায়? ক্রেডিট ঘরে। দ্বিতীয়টা আছে কোথায়? ডেবিট ঘরে। তাহলে কি হবে? বিয়োগ হবে না? তাহলে 15,000 থেকে 15,000 বিয়োগ করলে কত হয়? কিছু থাকে? কিছু থাকে। তাহলে অর্থাৎ এর কোনো ব্যালেন্স নাই। ঠিক আছে? তাহলে কি আমার কাছে এই মাস শেষে কেউ কি কোনো টাকা পাবে না? বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা যখন খতিয়ান করব খেয়াল রাখবো যে আমি যার খতিয়ান করতেছি জাবেদে তার অবস্থানটা কোথায়। টাকা জাবেদানে জাবেদায় তার অবস্থান যেখানে, টাকা লাগবে সেইখানে, বিবরণের ঘরে লাগবে কি তার বিপরীত নাম। ঠিক আছে? এবার ব্যালেন্স করার সিস্টেমটা কি? যে তুমি দেখবা প্রথমে যে আমি যার হিসাব করতেছি প্রথম টাকাটা কোন ঘরে আছে। ডেবিট হলে ব্যালেন্সে ডেবিট ঘরে, যদি ক্রেডিটে হয় ব্যালেন্সের ক্রেডিট ঘরে। এরপরে তুমি ব্যালেন্সের সাথে মিলাবা, পরের এন্ট্রিগুলো মিলাবা। যদি পরের এন্ট্রির সাথে ব্যালেন্সের টাকা কি হয় একই ঘরে হয় যোগ করবা, যদি বিপরীত ঘরে হয় তাহলে বিয়োগ করে করে বসাবা। চলমান জের ছকে কি হয় প্রতি এন্ট্রি বাই এন্ট্রি ব্যালেন্স হয়ে নেমে আসে। চলমান জের ছকটা আমাদের টি ছকের সাথে কিছুটা হইলেও সহজ। ঠিক আছে?